আসসালামু আলাইকুম। প্রবাস কথার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এম কে রহমান লিটন, ইতালির রোম থেকে। দর্শক, সাম্প্রতিক কিছু আপডেট নিয়ে আপনাদের মাঝে আজ এসছি এবং আমার সাথে আছেন আপনাদের সকলের সুপরিচিত ডক্টর মুক্তার হোসেন মার্ক ভাই। স্বভাবতই সবাই এখন রাস্তাঘাটে দেখা হলে যেটা বলে যে আমাদের প্রবাস কথার আইন পরামর্শক যে মুক্তার ভাই, আপনাকে সুস্বাগতম। ধন্যবাদ। তো আজকে আপনাদের কয়েকটি বিভিন্ন জায়গা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ মেসেজ এসছে আমাদের ইনবক্সে। আমি সেই আলোকেই আজকে আলোকপাত করব, যেটি আপনাদের সবারই অনেকেরই জানা দরকার। আমার প্রথম কথা সেটি হচ্ছে যে প্রিয় মুক্তার ভাই, আপনার কাছে যে সম্প্রতি চারদিকে একটি আর্টিকেল ছড়িয়ে গেছে, সেই আর্টিকেলটা হচ্ছে আপনার যে কার্তা দি সজ্জর্নো, যাদের আপনারা নতুন করে কার্তা দি সজ্জর্নো, সেটা নাকি ভ্যালিডিটি 10 বছর। আগে তো ছিল আপনার 5 বছর পর পর আজন্নামেন্তো করতে হতো, ছবি, এটা আইন ছিল, কিন্তু অনেকে করেছে অনেকে করেনি। তো এখন সেটা স্পেসিফিক 10 বছর করা হচ্ছে। এই লিমিটাতো যে লিখা বা লুঙ্গো পেরিয়ডো, সেটা লিখাটা থাকছে না। তো এই বিষয়টা যদি আপনি সকলকে একটু বিস্তারিত বলতেন, যেটা আসলে কি। ধন্যবাদ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব এম কে রহমান লিটন ভাই, আপনি আজকেও এত দেরি করে এই অনেকক্ষণ বসে থেকে ধৈর্যের সাথে অপেক্ষা করলেন। দুঃখিত এই জন্য যে কিছু একেবারেই জরুরি কাজ ছিল, এগুলো শেষ করতে সময় লেগে গেল। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখনো অফিসে। শুরু করার আগে আমি প্রবাস কথার সকল দর্শকদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সেই সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সেই সব ভাষা শহীদদের। যদিও এখনো সেই কাঙ্ক্ষিত দিনটি আরও কয়েকটি দিন আমরা দূরে রয়েছি সেখান থেকে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের স্মরণ করার বিষয়টি সুনির্দিষ্টই যে একটি দিন থাকতো এমন কোনো কথা না, আমরা সবসময় স্মরণ করতে পারি। বিশেষত যেহেতু ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি এই দিনের এই মাসের ভেতরেই পড়েছে, সেই কারণে আজকের এই সুযোগটা নিলাম সবার সাথে বিষয়টা একটু ভাগাভাগি করার জন্য। 8ই ফাল্গুন 1952 সালে যে আমাদের দেশের একটি অবিস্মরণীয় ঘটনা, সুতরাং প্রাসঙ্গিকভাবে চলেই আসে। জি, যাই হোক, মূল আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে এইমাত্র আপনি যে কথাটা বললেন যে কার্তা দি সজ্জর্নো, কার্তা দি সজ্জর্নো, প্রথমত এটার সংজ্ঞাটা বুঝতে হবে যে কার্তা দি সজ্জর্নোটা কি। কার্তা দি সজ্জর্নো হচ্ছে ইতালিতে বসবাসরত বৈধ অভিবাসীদের একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে একটা সুনির্দিষ্ট সময় পার হয়ে গেলে এবং সেই সব নিয়মগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে তাকে চিরস্থায়ীভাবে এই দেশে থাকার যে সুযোগটা দেয়া হয়, সেই সুযোগের নাম, সেই ধরনের পেরমেসো দি সজ্জর্নোর নাম হচ্ছে কার্তা দি সজ্জর্নো। হ্যাঁ, অনেকে এটা বলে পিআর বলে, অনেকে মানে পার্মানেন্ট রেসিডেন্স। জি, আসলে আমরা তো কেন জানি ইংরেজির প্রতি এত দুর্বল যে ওই আমরা আমাদের মতো করে একটা টাইটেল দিয়ে ফেলি। যাই হোক, বিষয়টা হচ্ছে এখন এইরকম যে এটার নাম আসলেই একসময় কার্তা দি সজ্জর্নো ছিল। পরবর্তীতে যখন অনেক আগে এটা কাগজের A4 সাইজের একটা বড় কাগজের মধ্যে প্রথমে খুবই পাতলা একটা কাগজে দেয়া হতো, তারপর সেটা পরিবর্তিত হয়ে একটু মোটা গোলাপি রঙের একটি কাগজে দেয়া শুরু করে। পুরনো যারা আছেন তারা জানেন। এরপর যখন প্লাস্টিকের কার্ডটা আসতে শুরু করে, তখন কিন্তু এর উপরে কার্তা দি সজ্জর্নো লেখা থাকতো এবং সেই সময়ে এটা সুনির্দিষ্টভাবে 5 বছরের একটা মেয়াদ উল্লেখ করে দেয়া হতো। তবে এখন যেটা বিষয়টা সেটা হচ্ছে যে মনে রাখতে হবে যে কার্তা দি সজ্জর্নোর সংজ্ঞা যেভাবে আইন দিচ্ছে, সেটা হচ্ছে
যে কার্তা সজ্জর্ন বা এখন যেটাকে বলা হয় permesso di soggiorno lungo periodo, এক সময় বলা হতো CE অর্থাৎ CE ইংরেজিতে, আবার এর পাশাপাশি ইউনিয়ন ইউরোপের একটা সংক্ষিপ্ত বাক্য সংক্ষেপ আমরা দেখতে পাই UE বা ইটালিয়ান ভাষায় UE যেটাকে বলা হয়। এই যে permesso di soggiorno lungo periodo, এটা আইন কি বলছে, আপনি যদি এই ধরনের কোনো permesso di soggiorno পেয়ে থাকেন তাহলে নিশ্চিত জেনে রাখবেন যে এই ধরনের permesso di soggiornoর যে অধিকারভুক্ত রাখার যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মের ব্যতিক্রম না ঘটালে এটা আপনার আজীবন থাকবে। অর্থাৎ কার্তা দি সজ্জর্ন এটাকে বলা হয় রেভোকা, রেভোক করা, যেটা স্থগিত করে দেওয়া বা বাতিল করে দেওয়ার জন্য যে সুনির্দিষ্ট কতগুলো নিয়ম রয়েছে সেইগুলো কেউ যদি না ঘটায় তাহলে তার এই যে কার্তা দি সজ্জর্ন বলেন বা permesso di soggiorno lungo periodo বলেন, এটা তার আজীবন থাকবে ইনশাল্লাহ। এতে এখন পর্যন্ত এই ধরনের কোনো পরিবর্তন আসেনি। এটা হচ্ছে প্রথম কথা, এবং এটা খুব পরিষ্কারভাবে যেন সবাই বুঝে নেন যে এই যে পরিবর্তনের কথাটা এসেছে এটার সাথে আপনাদের যে ইনলিমিটেড টাইমের জন্য যে permesso di soggiornoটা পেয়েছেন এর গুণগত মানের কোনোই পরিবর্তন আসবে না, এটা হচ্ছে প্রথম কথা। অর্থাৎ কোনো পরিবর্তন হচ্ছে না, এটা ডিউরেশনের এই অর্থে কোনো পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। যেমনটি অনেক আগের দিকে যারা permesso di soggiorno এই প্লাস্টিকের এই কার্ডটাই যারা কার্তা সজ্জর্ন আকারে পেয়েছেন তাদের অনেকেই এই ধরনের অভিজ্ঞতা আমাদের সাথে চাইলে শেয়ার করতে পারেন যে তাদের এই কার্ডগুলো তো একসময় 5 বছর মেয়াদ হাতে রেখে একটা ডেট দেয়া হতো, যে 5 বছর পরে ওখানে লেখা থাকতো স্কাদেন্সা। আসলে মজার ব্যাপারটা হচ্ছে এই যে সুপ্রিয় দর্শক, আপনাদের মধ্যে যাদের permesso di soggiorno রয়েছে বা কার্তা সজ্জর্ন রয়েছে তারা যদি একটু লক্ষ্য করবেন permesso di soggiorno গুলোর সাথে একটা কাভার দেওয়া হয়। এই কাভারটা এই কাভারটার পেছনে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন ওখানে লেখা আছে যে Istituto Poligrafico di Zecca SpA, এটা একটা কোম্পানি। অর্থাৎ এই জাতীয় কার্ড এবং অন্যান্য যে সমস্ত বিশেষ ধরনের ডিভাইস বা ইকুইপমেন্টস যেগুলো তৈরি করার প্রয়োজন পড়ে, সরকার এই প্রতিষ্ঠানের সাথে একটা টেন্ডার বা ওদের সাথে একটা চুক্তি রয়েছে। তো আপনারা জানেন যে একটু মানে প্রশংসা না করলেই নয়। দর্শক, মুক্তার ভাই যে কতটা স্টাডি করে এবং কতটা তীক্ষ্ণ ব্রেন রাখে তার যে মনে আছে, আপনারা চিন্তা করেন যে কার্ডটার যে প্লাস্টিকের যে আমাদের যে ইয়াটা দিত সেটার মধ্যে কি লিখা আছে সেটা পর্যন্ত তার মনে আছে। ভাই কমপ্লিমেন্ট। না আসলে এটা আমার মনে হয় অনেকেই জানেন, যারা একটু আগ্রহ থাকলেই হয়। আমি 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 খেয়াল করিনি। হতে পারে। তো এই যে প্রতিষ্ঠানটি, এরা হচ্ছে এই কার্ডগুলোকে তৈরি করেন। এই কার্ডগুলোকে তৈরি করেন। এখন আপনারা যারা দর্শক এখানে যারা রয়েছেন তাদের সাথে আমি আমার যে কাজের অভিজ্ঞতাটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কার্ডগুলো যে তৈরি করা হয়, আপনারা বেশ ভালোভাবেই জানেন যে এই কার্ডগুলির প্রথম দিকে ছিল এর মধ্যে সিম বসানো থাকতো। এখন আমরা যেটা ব্যবহার করি এই ধরনের সিম বসানো থাকতো। এই যে এই সিমটার একটা সুনির্দিষ্ট মেয়াদ ছিল। কোম্পানি আগেই সরকারকে বলেছিল যে দেখুন এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এই সিমের ভেতরে সংরক্ষিত যে তথ্য এবং উপাত্ত এবং সেই সাথে আপনার আঙ্গুলের ছাপ, এই বিষয়গুলো যে এর ভেতরে রয়েছে এটা কিন্তু এতদিন পরে নষ্ট হয়ে যাবে। কারণ স্বাভাবিক, আপনি কার্ডের কিন্তু তারা মূল্য নির্ধারণ করেছে 20 ইউরো। তো 20 ইউরো এই যে মূল্য নির্ধারিত, 20 ইউরোতে যতটুকু সম্ভব তারা ততটুকুই দেবে, তাদেরও তো একটা খরচ রয়েছে। তো পরবর্তীতে এর চেয়ে আরেকটু উন্নত মানের কার্ড তৈরি হয়, বিশেষ করে এখন যেগুলো হচ্ছে আমরা দেখতে পাই যে এগুলো কিন্তু আসলে অপটিক ফাইবারের তৈরি। এর ভেতরে অত্যন্ত সূক্ষ্ম সুতার মতো বা আর চেয়েও অনেক সরু কিছু
আঁশ থাকে বা ফাইবার থাকে, যেটার ভেতরে এই তথ্যগুলি সংরক্ষিত থাকে। জি। তবে এখন বিশেষ করে গেজেট পড়ার পরে যেটা আমি দেখলাম যে প্রথমত যে এর গুণগত মানের কোনোই পরিবর্তন হয়নি, এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে সদস্য দেশগুলো রয়েছে এই দেশগুলোর আভ্যন্তরীণ যে অভিবাসন আইনের সাথে যে একটি আদান প্রদানের ক্ষেত্রে যে ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট থেকে যে ধরনের প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে সেগুলো দিন দিনই কিন্তু আপডেট হচ্ছে বা এর হচ্ছে। তো এখন এটা করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে যেমন ধরে নিন বিভিন্ন গেজেট যেটা বলছে যে ইন্টার মিনিস্টেরিয়াল অর্থাৎ আন্তঃ মন্ত্রণালয় যেটা, এটা যে শুধু ইতালির ক্ষেত্রে বলা হচ্ছে তা কিন্তু না। এটা বলা হচ্ছে যে ধরে নিন আপনি ইতালি থেকে জার্মান যাচ্ছেন, এখন দুই দেশের দুইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাতে এক সুতায় গাথা হয়ে যায় এই সাথে যোগাযোগ মন্ত্রণালয় রয়েছে, আপনার ওয়েলফেয়ারের বিষয়টা রয়েছে, এবং এর আরেকটা বিষয় আমি দেখেছি যে স্পষ্ট করে উল্লেখ করেছে যে সিভিল এভিয়েশন অথরিটি, আচ্ছা, তারাও যাতে মোট কথা এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে এই বিশেষ কার্ডটিকে আপনি যে কোনো ডিভাইসের ভেতরে স্লট এটার ভেতরে যদি আপনি ঢোকান, তাহলে যেই কর্তৃপক্ষ বা যে ব্যক্তি এই কার্ডটিকে পরীক্ষা করছে সামনে থাকা ব্যক্তির কে শনাক্ত করার জন্য, যাতে তার মনিটরে সবকিছু চলে আসে। এটা হচ্ছে অর্থাৎ মানে আপনি যেটা বলছেন, যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে সারা ইউরোপীয় ইউনিয়নের মিলেই এই কাজটি করছে, অর্থাৎ নতুন আর আপডেট হচ্ছে। এর মানে হচ্ছে দর্শক আপনারা খেয়াল করবেন, এই যে সবাই যে ঘাবড়ে গেছেন, অনেকে অনেক ধরনের যে হতাশাগ্রস্ত হয়ে গেছেন, অনেকভাবে লিখেছেন, হতাশা হবার কিছুই নেই, যেটা আছে তার চেয়ে আরো আপডেট হচ্ছে। এখন আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে এই কার্তাদিসের জন্য নিয়ে তাহলে যেহেতু যে আপডেট হচ্ছে, অনেকের যে সকলের যে মানে বেশিরভাগ লোকের যে প্রশ্নটি সেটি হচ্ছে যে ধরুন যে আমি ইটালি আছি, আমার কার্তাসের জন্য আছে, আমি কি সুইডেনে গিয়ে বা আমি জার্মান গিয়ে আমি যে জব যে এতদিন যে করতে পারতাম সেটা আমার ঠিক থাকবে কিনা, সেটা চলমান থাকবে কিনা, করতে পারবে কিনা তারা? দেখুন, এখন পর্যন্ত এ ব্যাপারে ওই সব গুণগত মানের ক্ষেত্রে বা কার্যকর ক্ষেত্রে এর কোনো পরিবর্তন নেই, যেমনটি চলছিল তেমনই চলবে। বরঞ্চ এই উদ্দেশ্যটা হচ্ছে এই যেটা আপনি এইমাত্র বললেন যে হয়তো ইতালির একজন পেরমেসোদি সৌজন্যধারী তিনি জার্মান যেতে চাচ্ছেন, কাজ করতে চাচ্ছেন, ওখানে থাকতে চাচ্ছেন, তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে সহজ করার জন্য এই সবাই মিলে এই বিষয়টা করছে। এখন 10 বছরের যে কথাটা এসেছে সামনে, সেটা হচ্ছে যে একটি বিষয় লক্ষ্য করুন, সেটা হচ্ছে ধরে নিন আপনি আপনার আশেপাশে একজন ইতালীয় নাগরিককে আপনারা দেখেন, বা আমরাও বাংলাদেশি নাগরিক যারা রয়েছি, আমাদের কিন্তু যে পাসপোর্ট দেয়া হয় বা ইতালীয় পাসপোর্টগুলো দেয়া হয় বা বিশ্বের অনেক দেশের পাসপোর্ট রয়েছে, এই কোনোটার মেয়াদ আছে 5 বছর, আবার কোনোটার মেয়াদ কিন্তু 10 বছর রয়েছে। এখন আপনি প্রিয় দর্শক, আপনারা একটু ভাবেন, আপনি একজন বাংলাদেশি নাগরিক, আপনার হাতে একটি 10 বছরের পাসপোর্ট এলো, 10 বছরের পাসপোর্ট মেয়াদটা শেষ হয়ে গেলে কি আপনি কি নাগরিক থাকলেন না বাংলাদেশের? বিষয়টা কিন্তু এরকম না। তো কার্তা সৌজন্যধারী যারা রয়েছেন তারা একেবারেই নিশ্চিন্ত থাকুন, এই বিষয়ে আপনাদেরকে যে আজীবন অনুমোদনটা দেয়া হলো, শুধুমাত্র যেটা বলেছি যে কার্তা সৌজন্য হারাবার জন্য যে নিয়ম রয়েছে যে এগুলো করলে আপনি কার্তা সৌজন্য থেকে বঞ্চিত হবেন, আপনার কার্তা সৌজন্য রিভোক করে দিবে, স্থগিত করে দিবে, সেগুলো না করলেই হলো। তবে যে 10 বছরের যে বিষয়টা, সেটা হচ্ছে যে এইভাবে এখন একটা মেয়াদের মধ্যে আনা ওই প্লাস্টিক কার্ডটিকে, যাতে করে প্লাস্টিক কার্ডের যিনি বাহক তিনি বাধ্য হন এই সময়ের মধ্যে আমাকে এটা নিয়ে যেতে হবে, যেমনটি পাসপোর্টের ক্ষেত্রে ঘটে। তো এটা অবাক হওয়ার কিছু নেই, এটা খুব স্বাভাবিক একটা বিষয় কিন্তু। আচ্ছা, তাহলে এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি, আমার মনে হয় যে এটাও কিছুটা প্রাসঙ্গিক, আমি জানি না আপনি ভালো করে জানেন, যে
এটা অবশ্যই একদিনে যে কোনো সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নে কখনো একদিনে হয় না, সেটা বছরের পর বছরের পর যেতে যেতে তখন হয়। এটা হয়তো বা এটা একটা প্রতিফলন হতে পারে যে এই জন্য যে যেহেতু আমাদের বলা হয়েছিল যে 5 বছর পর পর এটা আজন্নামেন্ত করার জন্য, অর্থাৎ ছবি চেঞ্জ করার জন্য, সেটা দেখা গেছে যে অনেকে 10 বছর না, 5 বছর না, 10 বছর পরেও আর পরিবর্তন করে না। তো লাস্টে তাকে আইডেন্টিফাই করতে একটা বিরাট সমস্যা হয়ে যায়। তাহলে এরকম কেস যখন এসছে হয়তো বা এই জন্যই যে 5 বছর যদিও খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে 10 বছর একটা প্রক্রিয়া, যে 10 বছর পর আসতেই হবে তার ছবি চেঞ্জ করার জন্য, তার আজন্নামেন্ত করার জন্য। এই তো জি জি, এখানে যেমন এটা উল্লেখ করা যেতে পারে এইভাবে যে আমাদেরও উচিত হবে যারা এই ধরনের পেরমিসিবি সৌজন্যধারী যারা রয়েছেন, সেটা হচ্ছে যে আপনারা একটু যদি সচেতন হন তাহলে এই আমাদের জন্য ভালো হবে। যারা অনেকে রয়েছেন যে 5 বছরের উপরে চলে গিয়েছে এই জাতীয়, তো পরিবর্তনের বিষয়টা কিন্তু আইন যেটা বলে, ধরে নিন যে আপনি হয়তো কোনো একটা জায়গাতে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনার রেসিডেন্ট চেঞ্জ করেছেন, সেক্ষেত্রে কিন্তু সেটা 2 বছর 5 বছর আর 10 বছর নেই। এটা কিন্তু উচিত হয় আইন অনুসারে কর্তৃপক্ষকে জানানো, এবং হতে পারে 10 বছরের মধ্যে আপনি পাসপোর্টটা আপনার চেঞ্জ হয়ে গেল, নতুন একটা পাসপোর্ট আপনি পেলেন, আপনি নিঃসন্তান ছিলেন এখন আপনার সন্তান হয়েছে, আবার আপনার হতে পারে আপনি ক্লিন শেভ ছিলেন এখন আপনি দাড়ি রেখেছেন। এইরকম বিষয় আসলে পরিবর্তন আসতে পারে, পরিবর্তন গুলো যাতে কর্তৃপক্ষ জানতে পারে, এটা হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য। তাহলে দর্শক, 1 নাম্বার কোনো পরিবর্তন হচ্ছে না, আরো ভালো কিছু হচ্ছে। 5 বছরের জায়গায় 10 বছর, আরো 5 বছর বেশি পাচ্ছেন। এবং কার্তাদিসের জন্য যেটা দরকার হয় যে আপনার কন্ট্যাক্ট লাগবে না কাজের, আপনি শুধু আজন্নামেন্ত করবেন, সেই প্রক্রিয়াই থাকবে। সুতরাং আপনারা যারা এতদিন দ্বিধাগ্রস্ত ছিলেন, হতাশাগ্রস্ত ছিলেন, আপনারা এগুলো বাদ দেন, নিশ্চিন্তে থাকেন। এখন আরেকটা প্রসঙ্গ আমি যাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে আপনার ইদানিং দেখা যাচ্ছে যে অনেক যারা সানাতরিয়ার কাজ শুরু হয়েছে কিছু কিছু জায়গায়, এবং কিছু কিছু জায়গায় রিজেক্ট আসছে। এখন রিজন দেখাচ্ছে, বেশ কয়েকজন লিখেছে যে তার রিজন হচ্ছে যে আপনার বেদিত, যেটা একের অধিক থাকার সময় আমরা বারবার যেটা বলেছি যে শুধুমাত্র একজন যদি থাকে, সিঙ্গেল, তার যদি ইনকাম থাকে 20,000 ইউরো, সে একজনকে আপনার করতে পারবে, একজনের জন্য কন্ট্যাক্ট করে জমা দিতে পারবে। আর যদি একের অধিক, সেটা 2 জন হতে পারে, 5 জন হতে পারে, ফ্যামিলি 10 জন হতে পারে, হলেই 27,000 সর্বনিম্ন। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এরকম যে হাজবেন্ড এখানে ছিল, ওয়াইফ তার দেশে আছে, কিন্তু তার ইনকাম হচ্ছে 22,000 ইউরো, সেখানে সিঙ্গেল, কিন্তু সে জমা দিয়ে দিয়েছে, অর্থাৎ ফ্যামিলি তার এখানে আছে, যার কারণে রিজেক্ট করছে তার আবেদনপত্র। সেই ক্ষেত্রে তার কিছু করার আছে কিনা, কোনো উপায়? যদি কারণ হচ্ছে যে একটা, আপনি জানেন যে একটা পেরমিসিবির জন্য মানে একটা জীবন, একটা মানুষ ইউরোপে কয়েক যুগও কাটিয়ে দেয় ওইটুকুর জন্য। কারো ভাগ্য ভালো থাকলে 4-5 বছরে পেয়ে যায়, আর কার যদি কপালে যদি দুর্গতি থাকে, তাহলে সেই প্লাস্টিকের পেরমিসিবির জন্যটা অনেকের 12 থেকে 15 বছরে লেগে যায়। এখন এটা তো তার জীবন, এটার কোনো সমাধান আছে কিনা? আসলে এইটা তো আগেও আমরা বলেছি যে এই যে রেদিত্বর যে ব্যাপারটা, এই নিয়ে কিছু কিছু জায়গায় ভ্রান্তি হয়েছে, এই জন্যই সমস্যাটা সৃষ্টি হয়েছে, কিছু জায়গায় ভ্রান্তি হয়েছে, এটা আমরা জানি। তো প্রথমত যারা সানাতরিয়ার জন্য জমা করেছেন, আপনারা যখন ওয়েবসাইটে, মিনিস্টেরিও দেল ইন্টেরিয়র ওয়েবসাইটে আপনাদের এই আবেদনপত্রের প্রকৃত অবস্থাটি যখন আপনারা দেখবেন, চেক করবেন, সেখানে হতে পারে যেটা খুব বেশি আসছে যে ইটিএল বা আইটিএল, অর্থাৎ ইস্পেত্তরাতো টেরিটোরিয়ালে দেল লাভোরো, এদের পারেরে নেগেটিভ এসেছে। পারেরে নেগেটিভ, পারেরে বলতে তাদের মতামত বা তাদের অভিমত, নেগেটিভ এসেছে। তো এখানে ইস্পেত্তরাতো দি লাভোরোর যে কাজ, সে সম্পর্কে যদি সুনির্দিষ্ট একটা ধারণা থাকে, তাহলে বোঝা যায়
যে কি কারণ হতে পারে যে সে আমাকে এরকম নেগেটিভ দিচ্ছে। প্রেফেক্টুরাকে বলছে যে আমার মতামতটা নেতিবাচক, বাকিটা আপনারা বুঝেন। জি জি। এক্ষেত্রে আমরা কিন্তু এটাও দেখেছি যে অনেকের ইমসের পক্ষ থেকে আবার এরকম একটা নেতিবাচক এসেছে। যাদের ইমসেরটা এসেছে তাদের বিষয়টা আলাদা, যাদের আইটিএল থেকে এসেছে তাদের বিষয়টা আলাদা, আর যাদের কোয়েস্তুরা থেকেও অনেকের নেগেটিভ আসছে সেটাও কিন্তু আলাদা। তো এখন এখানে এক একটি বিষয় কিন্তু ভিন্ন ভিন্ন আলোচনার দাবি রাখে। তো যেহেতু আপনি একটা বিষয়কে বিশেষ করে সামনে এনেছেন, এখন ধরে নিচ্ছি আপনাদেরকে সবাইকে বলছি, প্রথম অবস্থায় আপনাদের যদি দেখেন যে ওয়েবসাইটে এরকম নেগেটিভ আসছে, তো সেক্ষেত্রে যেহেতু আবেদনকারী হচ্ছে মালিক, তিনি তার পেকের মাধ্যমে প্রেফেক্টুরাকে লিখতে পারেন যে আমি অমুক আমার যে ওয়েবসাইটে গিয়ে আমি দেখলাম এখানে একটা নেগেটিভ আসছে, আমি এই বিষয়ে আপনাদের বরাবরে জানতে চাচ্ছি যে আমাকে বিস্তারিতভাবে বলুন বিষয়টি কি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যদি সেই ব্যক্তি সক্ষম না হন তাহলে তিনি একজন আইনজীবীর সহায়তা ও পরামর্শ নিতে পারেন। সেক্ষেত্রে যেটা হচ্ছে আপনার আর্টিকেল 10 বা দেশি 20 বলি আমরা, এটার আওতায় তারা আপনাকে একটা সুযোগ দেবে যে আমাদের এই ধরনের আপত্তি, এই বিষয়টার জন্য আমরা আপনাকে রিজেক্ট করতে যাচ্ছি। তো আপনাকে একটা সময় দেওয়া হলো, এই সময়ের ভেতরে আপনি যদি আমাদেরকে বোঝাতে পারেন যে হ্যাঁ আপনাকে পেরমেসোদিসের জন্য দেওয়া উচিত বা দিতে হবে, তো সেই ক্ষেত্রে আপনার এই সুযোগটা থাকে। এটা হচ্ছে একটা প্রথম বিষয়। আর ধরে নিচ্ছি যে যদি সেই সুযোগটা থাকে, মানে প্রথম অবস্থায় যে প্রেফেক্টুরা বলছে এখানে তো রেদিত্ব কম, তো আপনার রেদিত্ব কম হলে এটা তো আমরা দিতে পারছি না, সেক্ষেত্রে আমি যেমনটা আগেও বলেছি যে কিছু কিছু, এটাকে ইটালিয়ান ভাষায় বলা হয় ভিয়া দি উসিতা, মানে পরিস্থিতিকে থেকে বের হয়ে যাওয়া কোনোভাবে একটা রাস্তা দিয়ে, যে এই রাস্তাটা দিয়ে আমি পার পেয়ে গেলাম, এ ধরনের কিছু ডিফেন্স লাইন তো চিন্তা করতেই হবে আইনের আলোকে অবশ্যই। তো আগে জেনে নিতে হবে সুস্পষ্টভাবে যে প্রেফেক্টুরা কি এই ব্যাপারেই বলছে কিনা, কারণ আপনি ওয়েবসাইটে যখন দেখবেন সেটা কিন্তু সুস্পষ্ট করে বলছে না যে পারের নেগেটিভটা কেন এসেছে। আমি এক্ষেত্রে আরো কয়েকটা কথা বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যে ইন্সপেক্টরাতো দি লাবোরও কিন্তু প্রয়োজনে কর্মস্থলে যায় এবং বাসায় যায়। ধরে নিন ডোমেস্টিক কাজের ক্ষেত্রে বাসায় গিয়ে একটু জিজ্ঞাসা করে আসা যে মারিও রসি এই মোহাম্মদ হোসেন কি বাসায়, তখন মারিও রসি যদি মোহাম্মদ হোসেনকে না চেনে এই লোক কিন্তু রিপোর্টটা কিভাবে করবে তা আপনি বুঝতেই পারছেন। তো প্রথম পরামর্শ হচ্ছে যে আপনারা সুস্পষ্টভাবে ও সুনির্দিষ্টভাবে জেনে নিতে হবে যে কি কারণে নেগেটিভ আসছে। হতে পারে রেদিত্বর কারণে, হতে পারে অন্য কোনো বিষয়ের কারণে। জানা থাকলে পরে এটার উপরে বেস করে একটা ডিফেন্স লাইন সেট করা যেতে পারে। জি ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমি আসলে বলেছিলাম এই জন্য যে কয়েকজন লিখেছিল যে তারা নাকি মালিকের সাথে যোগাযোগ করে জানতে পেরেছে যে তাদের রেদিত্বর মধ্যে সমস্যা, এই জন্য আমি প্রসঙ্গটি তুলেছিলাম। এরপরেও কথা রয়েছে, যেমন ধরে নিচ্ছি যে চূড়ান্ত ভাবেই একজনকে প্রেফেক্টুরা এই রেদিত্ব নেই এই মর্মে একটা পূর্ব সতর্কতা দিল এবং কোনোভাবেই এটাকে আর কোনোভাবেই কিছু করা গেল না, তখন কিন্তু আইন অনুসারে তাকে রিজেক্ট দেয়া হবে। আচ্ছা, রিজেক্ট দেওয়ার পর আপনি আইন অনুসারে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে 30 দিনের ভেতরে ওই একই প্রেফেক্টুরায় যেটা আপনি পুনর্বিবেচনার আবেদন করতে পারেন, রিকোর্সো জেরার্কিও বলা হয় এটাকে। আর তবে এই ধরনের উদ্যোগ খুব একটা সাফল্য লাভ করে না, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যদি সামান্য কিছু হেরফের হয় আর সেই ক্ষেত্রেও যদি প্রেফেক্টুরা আপনাকে রিজেক্ট করে দেয়, তবে অবশ্যই ইনশাল্লাহ আপনি আদালত পর্যন্ত গেলে আপনি পেয়ে যাবেন
আমার দীর্ঘদিনের কর্ম অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমরা আরো কয়েকটা সানাতোরিয়া দেখেছি, সেখানে ওই ধরনের ঘটনা ঘটেছে এবং রেজাল্ট ভালো আসে। মনে রাখতে হবে ভাই, কোনো বড় ধরনের যেন গ্যাপ না হয়, মানে 19-20 হলে এটাকে সামাল দেয়া যায়। যাক, তাহলে আপনার কথা শুনে অনেকেই হয়তো একটু শান্তি পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই উত্তরের অপেক্ষায় ছিলাম, যে কারণ আমরা সবাই জানি যে একটা ইউরোপে এসে একটা ইউরোপের ডকুমেন্ট যে কত ভ্যালিড, এই ডকুমেন্টের জন্য মানুষ তার কত কিছু হারিয়ে ফেলে। হ্যাঁ, তার আত্মীয় স্বজন হারিয়ে ফেলে, বাবা মা মরে যায়, পৃথিবী থেকে চলে যায়, তাকে দেখতে পারে না, তারপরেও সে ইউরোপ থেকে যায় না ওই ডকুমেন্টের জন্য। তো দর্শক, আজকে আমরা কোনো প্রশ্ন নিচ্ছি না। আশা করি আপনারা এই দুইটি যে সাম্প্রতিক যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। আবার আমরা আসবো নতুন করে আপনাদের যে বিভিন্ন সমস্যা, আসলে সমস্যা তো একবারে সমাধান সম্ভব না, আস্তে আস্তে আমরা সকল বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদের সকল প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ ডক্টর মুক্তার হোসেন মার্ক ভাইকে, এবং ধন্যবাদ আপনাদের সকলকে যারা এতক্ষণ এই লাইভ দেখছিলেন। আমরা আজ এই পর্যন্তই, আবার নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর প্রবাস কথা এখনো যারা লাইক বাটনে ক্লিক করেনি, কি করবেন? অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, ফলো করবেন এবং কি করবেন, এই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।